9:30 সুব্রতদের বাড়িতে আমি আসতাম। ছাত্র রাজনীতির সেই দিনগুলো আমি নিশ্চয়ই ভুলব না। মানুষটা এত খোলামেলা দিল খোলা মানুষ ছিলেন, আর খুব উইটি ছিলেন। এত ভালো কথা বলতেন যে মানুষকে দুঃখের মধ্যেও হাসিয়ে ছাড়তেন। এই মানুষগুলো চলে গেলে আর ফিরে আসে না। কিন্তু আমি জানি দুর্গাপুজোর আগে আসার 1 মাস আগে থেকে নবান্নে আমার ওখানে প্রায় কড়ি পেঁচে বসে থাকতেন। বল কবে যাবি এভারগ্রিন, কবে যাবি এভারগ্রিন, আগে আমায় টাইম দে, আগে আমায় টাইম দে। যতক্ষণ টাইমটা না পেত ততক্ষণ বসে থাকত। এভারগ্রিনে যেতেই হবে। দেখুন সবই আছে, শুধু আমাদের প্রাণের মানুষটা হারিয়ে গেছে। এইভাবেই চলে যায় কেউ কেউ, স্মৃতির স্মরণীতে তারা ভেসে থাকে, স্মৃতির আড়ালে, স্মৃতির আবডালে। তাদের আমরা কোনোদিনই ভুলতে পারি না। আর একটা, আমি এখানে আসলে আমাকে একটা রিকোয়েস্ট করতো, যেটা আমি এবার অন্য জায়গায় করতে সময় পাচ্ছি না, কারণ আজকেও আমায় তিধারা থেকে সব 25টা পুজো উদ্বোধন করার কলকাতার পরে প্রায় 400 পুজো উদ্বোধন করতে হবে জেলায়। ইটস এ হিউজ টাস্ক, সময় খুব কম। তাই তার জন্য অন্য জায়গায় এটা আমি করতে পারছি না, সময় নেই বলে। কিন্তু এখানে আসলেই ওনার একটা রিকোয়েস্ট থাকতো, তোকে একবার স্তোত্রটা বলতে হবে। উনি যেখানেই থাক, আমাদের আওয়াজ ওনার কাছে পৌঁছচ্ছে, এটা আমি বিশ্বাস করি। আত্মা অবিনেশ্বর, এটা আমি বিশ্বাস করি। তাই ওনার কথা মনে রেখে, ওনার প্রাণের পুজো মা দুর্গাকে মনে রেখেই ছোট্ট করে বলছি। বলবো কি, বললে তো আবার অনেকে ভুল ধরে। দেখুন, এক একটা মন্ত্রের এক এক রকম, শাস্ত্রে এক এক রকম উচ্চারণ আছে, এক একটা সঙ্গীতের এক এক রকম ধারা আছে। আমি যেটা বলি সেটা আমার ঘরানা থেকে বলি। এই ঘরানাটা কারো পছন্দ হতেও পারে, নাও হতে পারে। পঞ্জিকার যেমন অনেকগুলো মত আছে, চণ্ডী পাঠেরও অনেক মত আছে। যার পছন্দ হবে না তার কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি এটা শিখেছিলাম আমার পিতৃদেবের কাছ থেকে। উনি রোজ চণ্ডী পাঠ করতেন, এবং এক সময় আমি বেলুড়ের শান্তনু মহারাজ চতুর্থীর দিন আমার বাড়িতে চণ্ডী পাঠ করতেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন একদম ঠিক আছে। তাতেও ন্যারেটিভ পাল্টানো তো আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা আমায় দেখবেন, আমার গলা শুনতে পাবেন, কিন্তু লোকটা আমি নই। এসব বেরিয়ে গেছে। কাজে এখন জগৎটা খুব সাবধানে সতর্কিতভাবে পা ফেলতে হবে। আমি খুশি কালকে বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে, দ্রৌপদী ভাষা হিসেবে কালকে প্রথম স্বীকৃতি দেওয়া হলো। আমি 10 বছর ধরে ফাইট করছি, জানেন তো। আগে একটা পশ্চিমবঙ্গ সরকারের এমব্লেমও ছিল না, ওটাও আমি করেছি এসে, আমার নিজের করে দেওয়া। এরকম কিছুই ছিল না, এবং এটা নিয়ে কেউ কোনোদিন বলেও নি। আমি প্রায় এতখানি মোটা দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম যে আজ যদি তামিলনাড়ু পায়, কেরালা পায়, বাংলা সারা পৃথিবীতে 5ম বৃহত্তম ভাষা এবং এশিয়াতে 2য় বৃহত্তম ভাষা, তাহলে আমাদেরটা কেন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা ধ্রুপদী স্বীকৃতি ভাষার, কেন পাবে না? আমাদের গবেষণাপত্রকে আমার ডকুমেন্টকে অস্বীকার করতে পারিনি। দীর্ঘদিন বঞ্চিত থাকলেও বাংলা একটা সম্মান পেয়েছেন, আমি খুশি। মনীষদাকে আমি অনুরোধ করবো, ফাল্গুনী সঙ্গে অবশ্যই চলে গেছে। ফাল্গুনী সংঘের ক্লাবের উদ্বোধনও আমি মা বোনেদের দেখতে পাচ্ছি।
এখান থেকেই করা হবে এবং সেখানেও মনীষদা আছেন, কুশল মজুমদার, শালিনী চক্রবর্তী, বিশ্বরূপ গাঙ্গুলি সবাই আছেন। আমি তাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আর যেটা সুব্রতদের উদ্দেশ্যে মাকে ভালোবেসে করা, ভুলভ্রান্তি হলো দায়টা সবটাই আমার, কিন্তু আমি যতটুকু জানি আমি সেটুকু করতে পারি, আমার কারো কাছে শেখা নেই। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে মধুকৈটব বিদ্রা বিবিধাত্রী বড়দে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি মহিষাসুর নির্নাশ বিধাত্রী বড়দে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি চণ্ডমুণ্ড বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি চণ্ডমুণ্ড বদে দেবী রক্ত বীজ বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি অচিন্ত রূপচরিত সর্বশত্রু বিনাশনং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি নতবে সর্বদা ভক্তাং পনতে চণ্ডিকায় নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু স্বস্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ইয়াতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মহালক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ভূতেষু সিদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থিহরে দেবী নারায়ণী নমস্তুতে ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ নমস্তে ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মহাদেবং আর শ্রীকৃষ্ণের মন্ত্রটা আমি অ্যাড করলাম, কারণ আমি দেখেছি এখানে যারা পুজো করছেন সেখানে শ্রীকৃষ্ণের মূর্তি আছে, জগন্নাথ দেবের মূর্তি আছেন, তাই জগন্নাথ দেবের উদ্দেশ্যেও বলি
ওং নীলাচাল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমো। নয়ন পথগামী হে জগন্নাথ স্বামী, জগৎ পিতা জগতের কল্যাণ করো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ শারদীয়া। ঈশ্বর মা দুর্গা বৌদিকে শক্তি দিন, যাতে তিনি সুব্রতদের অসমাপ্ত কাজগুলো তিনি করতে পারেন ভালো করে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মাননীয় দিদির খুব প্রিয় জগন্নাথের মন্দির, তাই জন্য আমাদের সবার জন্য সঙ্গে ফিতেটা কাটবার জন্য আমি মনীষদাকে অনুরোধ করছি। আমাদের দীর্ঘদিনের, আমাদের একজন প্রতিষ্ঠিত মানুষ, আমি মনীষ গুপ্ত। এই পুজোটা মনীষদারই পুজো, ফাল্গুনী সঙ্গের পুজো। ফিতে কাটার জন্য এখান থেকে আমি মনীষ গুপ্তকে অনুরোধ করছি। মনীষদা প্লিজ ফিতেটা কাটুন, আমি দেখতে পাচ্ছি। মা বোনদের আমার অনেক প্রণাম, অনেক শারদার্ঘ, অনেক শারদ শুভেচ্ছা, অনেক শিউলি শুভেচ্ছা, অনেক কাশফুল ভালোবাসা এবং শুভনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। তিনি একডালিয়ায় গিয়েছিলেন উদ্বোধন করতে এবং সেখান থেকে বক্তব্য রাখছিলেন। এবার আসবো গুরুত্বপূর্ণ খবরে। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তার প্রতিবাদ মিছিল। মিছিল শেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হবে, এমনটাই সিদ্ধান্ত। জুনিয়র ডাক্তারদের দুপুর 2টায় মিছিল শুরু হয়েছে এবং সেই মতো জুনিয়র ডাক্তারদের মিছিল এগিয়ে চলেছে এবং তারা আজকে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এসএসকেএম ডাক্তারদের মিছিল, তাদের মিছিল শেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানাবেন জুনিয়র ডাক্তাররা। অর্থাৎ তারা কি বার্তা দেন সেদিকে আমাদের অবশ্যই নজর রয়েছে। মিছিল জুনিয়র চিকিৎসকরা এবং তারা কি বার্তা দেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে ধর্মতলা থেকে এসএসকেএম থেকে তাদের ধর্মতলা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল, সেখানে কি পরিস্থিতি জানবো। সরাসরি চলে যাব প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের কাছে। সত্য, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে, কি দেখতে পাচ্ছ? দেখো, এসএসকেএম থেকে মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। এনআরএস এবং অন্যান্য যে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখান থেকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা এসে সামিল হচ্ছেন এই মিছিলে পা মেলাতে এবং ইতিমধ্যেই সেই মিছিল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এসএসকেএম থেকে। এসএসকেএম থেকে যে মিছিল শুরু হবে এবং সেই মিছিলের শেষ হবে ধর্মতলায়। ধর্মতলায় কি কোনোভাবেই এই যে পূর্ণ কর্মবিরতি চলছে সেটা প্রত্যাহারের কোনো সিদ্ধান্তের কথা কি চিন্তাভাবনায় রয়েছে? আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে, সেই সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ধর্মতলার মঞ্চ থেকে আপনাদের সবার জন্য জানাবেন। কিন্তু আমরা বারবার একটা কথা বলছি, যা সিদ্ধান্ত আমরা নেব সাধারণ মানুষের কথা ভেবে, কোনো চাপের কাছে নতি স্বীকার করে নয়। সাধারণ মানুষ, আমরা প্রথম দিন থেকে সাধারণ মানুষকে সঙ্গে পেয়েছি আমাদের এই আন্দোলনে। এই আন্দোলন শুধু আর জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়ে সীমাবদ্ধ নেই, এটা একটা নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে। আমরা আগামী দিনে যা সিদ্ধান্ত নেব সাধারণ মানুষকে কথা ভেবে নেব, সেই সিদ্ধান্ত ওই মঞ্চ থেকে আপনাদেরকে জানানো হবে। বিভিন্ন যে সমস্ত যখন আংশিক কর্মবিরতি ছিল তখন জরুরি পরিষেবা, ট্রমা কেয়ার সহ বিভিন্ন যে পরিষেবা, সেই পরিষেবার তো একটা প্রয়োজনীয়তা রয়েছে, সেটা কি অস্বীকার করা যায়? চিকিৎসা ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যেই ব্যবস্থার উপর ভর করে সাধারণ মানুষ তাদের প্রত্যেক দিনের যে সময় অতিবাহিত করে, তার জীবিকা, সে যে কোনো জীবিকারত হোক, সেই সাধারণ মানুষ, জেনারেল পাবলিক, তারা কিন্তু সরকারি হাসপাতালের দিকে তাকিয়ে থাকে। আমরা সেটা জানি। আমরা যখন আংশিক কর্মবিরতিতে
যখন আমরা এসেনশিয়াল সার্ভিস শুরু করলাম তখন আমরা তাদের কথা ভেবেই এসেনশিয়াল সার্ভিস শুরু করেছিলাম, যে সরকার আমাদের সাথে মিটিংয়ের পর আমাদের একটা দিক নির্দেশ করেছিল, কিন্তু পরে আমরা দেখলাম সবটাই ভাওতা। আমরা কোনো রকম সঠিক যে যে জিনিসগুলো চেয়েছিলাম সেগুলো আমরা পাইনি। তখন সাগর দত্তের ঘটনা, ন্যাশনালের ঘটনার পর আমরা দ্বিতীয়বার কর্মবিরতি বলি, কিন্তু সেই কর্মবিরতির সঙ্গে সঙ্গে দুটো অর্ডার বেরোলো। সেই অর্ডারে দেখলাম যে আমাদের ওখানে নাকি রিপ্রেজেন্টেটিভ থাকবে, কিন্তু তারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নয়। আমরা চেয়েছি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। আমরা কোনো দ্বিতীয় বিরূপাক্ষ, দ্বিতীয় অভিজ্ঞ, দ্বিতীয় আশিস পান্ডে চাই না। সেই জন্য আমরা একটা সুনির্দিষ্ট 5 দফা দাবিতে আন্দোলন, কিন্তু তার প্রথম এবং প্রধান দাবি অভয়ার ন্যায় বিচার। সেই ন্যায় বিচার যতদিন না হবে আমরা রাজপথ ছাড়ব না। ইতিমধ্যেই গোটা তদন্ত প্রক্রিয়ার ভার নিয়েছে সিবিআই, এবং সিবিআই নতুন করে কিন্তু এখনো কোনো রকম ভাবেই যে ফাইন্ডিংস সেটা কিন্তু এখনো আমরা লক্ষ্য করতে পারিনি। কি বলবেন? আমাদের নজরে সবাই আছেন। আমরা সিবিআই এর, আমরা সিজিও কমপ্লেক্সেও গেছি, আমাদের প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সে সিবিআই এর সাথে কথাবার্তা বলছেন। আপনাদের এইটা ভাবার কোনো কারণ নেই আমরা শুধুমাত্র রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এই আন্দোলন করছি। এই আন্দোলন ওই দিনের ঘটনা এবং ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য রাজ্য প্রশাসনের যে তৎপরতা, সেই জন্য আমরা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু এখন যখন বিচার ব্যবস্থা এবং এই যে তদন্তভার সিবিআই এর উপর, আমরা সিবিআই এর ওপরও সেই নজর আছে। আগামী দিনে আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা সেই, আপনারা সেগুলো জানতে পারবেন। আমরা কি বলবেন, কি বার্তা দেন মিছিল শেষে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে সরাসরি ছিল, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য, এবং তাদের যে মিছিল শুরু হয়েছে জুনিয়র চিকিৎসকদের, সেই মিছিল ধর্মতলা পর্যন্ত যাবে এবং তারপরে তারা কি বার্তা দেয় সেদিকে নজর আমাদের। এই মুহূর্তে পুজো উদ্বোধনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গি পার্কে, সরাসরি নজর রাখবো। আমরা পাঠিয়েছি, আশা করি তাদের কোনো অসুবিধে হবে না। তবে যার ঘর চলে গেছে, যার রাস্তা নষ্ট হয়ে গেছে, সেগুলোকে তো আবার নতুন করে করতে হবে। চাষিদেরটাও আমরা পুষিয়ে দেবো, আমরা সবাইকে ইনফ্লুয়েন্স করে দিই। एखाने आप लोगों को नवकामना जो नवरात्रि का शुभकामना वो भी मैं दे रहा हूँ। And I also convey my humble regards to all the players of the employees who are staying here and working income tax, central excise and other department also. We convey our greetings to all of your family and your family members and your team also. Our best wishes and our greetings to all of you. Please be safe and sound. We are always with you. Take care for yourself, your family, your area. Durga Puja means make Ma, may God love all of you. You are blessed always. আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, নমস্কার জানিয়ে আবার দেখা হবে আশা করি। আপনাদের কারুকার্যের কাজ খুবই ভালো হয়েছে। আমি একটু সময়ের মধ্যে যোগাটা দেখতে পেরেছি, পাটকাটির কাজ, বেতের কাজ খুব ভালো হয়েছে, ছাড়বাতিটাও খুব ভালো হয়েছে। কাজে আপনাদের সাথে দেখা হবে আশা করি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমার আড়ালে আমার আড়ালে অঞ্জলি লাভ করে করে মা সকলে আমাদের অঞ্জলি অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে আর বাংলা ভাষায় জাতীয় ভাষা হিসেবে সাহিত্য আমরা করতে পেরেছি, কারণ আমি দীর্ঘদিন ধরে লড়াই করছি। আমি অন্যান্য স্টেট পেয়েছি উদ্ভিদে, কিন্তু বাংলা পাইনি। আমি গবেষণা করিয়ে প্রায় 8 বছর কাগজ পাচ্ছি। এবারে অস্ট্রেলিয়া করতে পারিনি, এভিডেন্সে লেখি নিয়েছি বাংলা ভাষা 2,500 বছরের পুরনো। এবং তাই আমরা পেয়েছি পুজোর মধ্যে। আমরা খুশি, সবাইকে অভিনন্দন জানাই। ভালো থাকে, সুন্দর থাকে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, টালা থানার 4 পুলিশ অফিসার সিবিআই দফতরে। অফিসারদের মধ্যে এক মহিলাও রয়েছেন,
আগেও ওই অফিসারদের সিবিআই ডেকেছিল এবং তারা আবারও গিয়েছেন, সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টালা থানার 4 পুলিশ অফিসার সিবিআই দফতরে, অফিসারদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। আগেও অফিসারদেরকে সিবিআই ডেকেছিল এবং তাদের কাছ থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানতে চাইছে সিবিআই এবং সেই মতোই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। টালা থানার 4 পুলিশ অফিসার তারা গিয়েছেন সিবিআই দফতরে, তার মধ্যে একজন মহিলাও রয়েছেন। আগেও অফিসারদের সিবিআই ডেকেছিল এবং তারা সেখানে গেছেন, তাদের সাথে কথা বলা হচ্ছে। সিবিআই তাদের কাছ থেকে জানতে চাইছে বিশেষ তথ্য এবং সেই মতোই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। যে খবরের দিকে নজর রেখেছে আরো একবার জানাবো, আমরা জানি যে এর আগেও কিন্তু একাধিকবার তাদেরকে ডাকা হয়েছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তবে আবারও কিন্তু তারা গিয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ফিরছে আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আশিস পান্ডেকে আলিপুরের বিশেষ আদালতে পেশ। আরজি করের আর্থিক দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয় তাকে এবং তৃণমূলের এই চিকিৎসক নেতা বৃহস্পতিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন আশিস পান্ডে। সিবিআই গ্রেফতার করে আশিসকে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 7ই অক্টোবর পর্যন্ত তাকে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, 7ই অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ আশিস পান্ডেকে, এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, তোমায় প্রথমেই জানিয়ে রাখবো, গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এই আশিস পান্ডে চিকিৎসক তৃণমূল নেতা, যিনি চিকিৎসক নেতা, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং আজই তাকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। যখন আদালতে তাকে পেশ করা হয়, শুনানি শুরু হয়, তখন কিন্তু যেটা দেখা যায়, সিবিআইয়ের তরফ থেকে যে অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে, যে থ্রেট কালচার সহ বিভিন্ন সিনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া, তোলাবাজি করা, ঘুষ নেওয়া, এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু কোর্টে আনা হয়। এবং তারপর যিনি অভিযুক্তের আইনজীবী ছিলেন, তিনি কিন্তু যেটা আদালতে জানান শুনানিতে, তিনি যেটা বলছেন যে আশিস পান্ডে একজন জুনিয়র চিকিৎসক, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিভাবে সম্ভব একজন সিনিয়র ডাক্তারদের এইভাবে হুমকি দেওয়া বা তোলাবাজি করা, এবং এই যে অভিযোগগুলো আনা হচ্ছে সেক্ষেত্রে কার কার বয়ান নেওয়া হয়েছে, কাদের বয়ানের ভিত্তিতে এই অভিযোগ সিবিআই আশিস পান্ডের বিরুদ্ধে আনছে, সেটাও কিন্তু জানতে চাওয়া হয় আদালতে। এবং আদালত কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখে, সিবিআই এর আইনজীবী যিনি ছিলেন তিনি 4 দিনের সিবিআই হেফাজতের আবেদন করেন এবং আদালত সব দিক খতিয়ে দেখে তাকে কিন্তু 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। এবং অভিযুক্তের আইনজীবী যেটা দাবি করছে যে সে একজন জুনিয়র চিকিৎসক, সেক্ষেত্রে এইভাবে সিনিয়রদের হুমকি দেওয়া বা যে সমস্ত অভিযোগগুলি আনা হচ্ছে সেগুলো কিন্তু তার পক্ষে করা সম্ভব নয়, তাকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে, এমনই কিন্তু দাবি করেন অভিযুক্তের আইনজীবী। এবং তোমায় জানিয়ে রাখবো যে আদালতের সিবিআই আইনজীবী আরো জানায় যে এই আশিস পান্ডে তিনি কিন্তু একেবারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ সন্দীপ ঘোষের তিনি ছিলেন এবং তার বিরুদ্ধে এইসব অভিযোগগুলো আনা হয়। সমস্ত দিক খতিয়ে দেখে আলিপুর বিশেষ সিবিআই আদালতের যিনি বিচারক ছিলেন তিনি কিন্তু 7 তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। একেবারে ধন্যবাদ শুভ্রজিৎ। আমরা কথা বললাম, সরাসরি ছিলেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। এবং 7ই অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আশিস পান্ডেকে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে গতকাল, তারপরে গ্রেফতার করা হয় এই চিকিৎসককে। টালা থানার 4 পুলিশ অফিসার সিবিআই দফতরে, অফিসারদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। আগেও অফিসারদের সিবিআই ডেকেছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে টালা থানার 4 পুলিশ অফিসার সিবিআই দফতরে, অফিসারদের মধ্যে একজন মহিলাও রয়েছেন, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। আগেও তাদেরকে ডাকা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। আবারও তাদের থেকে বিশেষ কিছু তথ্য জানতে চেয়ে সিবিআই ডেকে পাঠায় এবং তারা হাজির হন সিবিআই দফতরে। একের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বালিগঞ্জ কালচারালের দিকে। সুন্দর
করবে, নীল বড় বড় উজ্জ্বল বড় সুন্দর করবে। আজকে পেয়েছি আমি সুন্দর দিকে, আরো আমি সুন্দর করতে বিরামের মধ্যে এখানে এসেছি। এটার নাম হচ্ছে আরশি নগর। নিজের ভেতর নিজেকে দেয়, আয়নায় তো আমরা পাচ্ছি এইসব ভেতরে এখান থেকে আমার এখানে অমিতাভ সিনহা প্রেসিডেন্ট, দেবু ঘোষ ভাইস প্রেসিডেন্ট, অঞ্জন উকিল যুগ্ম সম্পাদক। পাশের মাইকটা হিন্দুস্তান পার্কের একটু বন্ধ করুন। এই সমাজসেবী, আমি আসছি, একটু মাইকটা অফ করো। হিন্দুস্তান পার্ক হয়ে তোমাদেরটা আসবো। মাইক ক্লাস করছে। অঞ্জন উকিল, বিমল সামন্ত আর্টিস্ট, দেবাশিস, বৈশানর, চৈতালি, সৌরভ সহ সবাই এখানে উপস্থিত আছেন। ক্লাবের সকল উদ্যোক্তাবৃন্দ, ঢাক ঢোল পুরোহিত থেকে শুরু করে মেয়েরা যারা এই ক্লাবের গর্ব, এবং তাদের শাড়িগুলো খুবই ভালো হয়েছে, সুন্দর সুন্দর শাড়ি পরেছে। হ্যাঁ এসো। এবং মেয়েরা ছেলেরা সব ড্রেসগুলো মিলিয়ে পড়েছে, কিন্তু ছেলেদের ড্রেসটা ভেতরে ক্রিম হলে আর মেয়েদের শাড়ির পাটটা হলে ভালো হতো, আরো ম্যাচ করতো। না না, এদেরও ড্রেসটা খুব ভালো হয়েছে। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, শারদ শুভেচ্ছা। মেঘের মুখ একটু ভারী, আকাশটা হচ্ছে এখন হালকা মেঘ, কখনো কখনো জল ভরা মেঘ হয়ে যায়, মানে মেঘের ভেতরে বৃষ্টি ভরা থাকে। এই অবস্থাতেও পুজো তো কখনো থেমে থাকে না, উৎসবও থেমে থাকে না। বালিগঞ্জ কালচারাল, তাদের নামটার সাথে কালচারাল কথাটার একটা মিল আছে। তাদের দৃষ্টিশক্তি খুব নিপুণ এবং খুবই সুন্দরভাবে মন দিয়ে কাঙ্ক্ষিতভাবে পুজোটা তারা করেন। এবং আরশি নগর নাম দিয়েছেন সর্ববয়স্ক, আমি চিরকাল দেখতে পাই। শুধু এবারে আমি দেখতে পাচ্ছি না সাহেবকে, হয়তো নেই, যাই হোক, কিন্তু ও থাকলে ওখানে একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়াতো আমি। যাই হোক, এবার ওরা করেছে আরশি নগর, মানে হচ্ছে আরশি নগর মানে আয়নার কাজ, নিজের দর্পণে নিজের মুখ দেখা। আমাদের ভেতরকার একটা হৃদয় আছে, আমি এটাকে ব্যাখ্যা করছি এইভাবে, আমাদের হৃদয়ের ভেতরটাকে দেখা আরশি নগরের মধ্যে দিয়ে। এবং তাদের মা দুর্গাও খুব ভালো হয়েছে, অভূতপূর্ব। আপনাদের সাথে আমার দেখা হবে রাস্তায়, আবার সাংস্কৃতিক প্রোগ্রাম রেডি করে ফেলুন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। মা সকলের মঙ্গল কামনা করি মার কাছে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনে গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণে নমস্তুতে। মা গো, লহ প্রণাম, লহ অঞ্জলি, আমার আড়ালে আমার আবডালে অঞ্জলি লহ পলে পলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার যে খবরের দিকে নজর
2রা অক্টোবর বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় মৃত্যু পড়ুয়ার এবং এলাকায় উত্তেজনা ছড়ায়, অবরোধ করেন স্থানীয়রা। গ্রেফতার করা হয়েছে জেসিবির চালক এবং মালিককে। দমদম ও চিতপুরের সংযোগস্থল থেকে আটকের পর গ্রেফতার করা হয়। সাংবাদিক বৈঠকে জানান ডিসি সাউথ শহরতলি বিদিশা কলিতা দাশগুপ্ত। তিনি জানিয়েছেন এমনটাই। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক এবং মালিককে, দুজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে প্রথমে আটক করা ছিল, তারপরে গ্রেফতার করা হয়। বাঁশদ্রোণীতে যে পড়ুয়ার মৃত্যু হয় জেসিবির ধাক্কায়, তারপরে এলাকায় উত্তেজনা ছড়ায়। একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় বাঁশদ্রোণী। পুলিশ এসে বিক্ষোভ দেখাতে অবরোধ করেন স্থানীয়রা। কোন রকমে সেখান থেকে অবরোধ হটিয়ে দেয় পুলিশ, কারণ পরিস্থিতি সামাল দিতে বেগ পায় পুলিশ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি জানতে পারছো পুলিশ সূত্রে? একেবারে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বালকনিতে এই ঘটনাকে ঘিরে এবং উত্তেজনা সৃষ্টি হয়েছিল। জেসিবির ধাক্কায় একজন পড়ুয়া, তিনি কোচিং সেন্টারে যাচ্ছিল, সেই সময় কিন্তু তার মৃত্যু হয় এবং তারপরেই কিন্তু যে জেসিবির চালক সে পালিয়ে যায় এবং তারপরে যেটা হয়, বালকনি থানায় পুলিশ যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু এই গাড়ির যিনি চালক পলাতক ছিলেন তার উদ্দেশ্যে খোঁজ শুরু করে। এরপর পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দমদম এবং চিতপুরের সংযোগস্থল এলাকা থেকে কিন্তু এই জেসিবির মালিক এবং জেসিবির যিনি চালক ছিলেন দুজনকে কিন্তু আটক করে এবং পুলিশের জেরায় যেটা উঠে আসে, পুলিশ যেটা জানাচ্ছে সাংবাদিক বৈঠক করে যেটা জানানো হয় পুলিশের তরফ থেকে, যে এই গাড়ির যিনি মালিক ছিলেন বিশ্বকর্মা শর্মা, তিনি কিন্তু গাড়ির চালক শম্ভু। একেবারে দুজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনায়। ধন্যবাদ শুভ্রজিৎ। আরো একটি পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজসেবীতে এখন রয়েছেন তিনি, দেখুন সরাসরি।
গতবার আমরা দিদিকে মিস করেছিলাম, গতবার বাচ্চা হয়েছিল, কিন্তু এবারে আমরা ভীষণ খুশি। আমরা দিদিকে ধন্যবাদ জানানোর তারপর আর সুযোগ পাইনি। আমাদের যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল গত বছর, দিদি আপনার কাছে ভীষণভাবে আমরা কৃতজ্ঞ যে আপনি নিজে এটাকে সলভ করিয়েছেন এবং ওই তারপর থেকে পজিশনটা সেই রবীন্দ্র সরোবরটি তুলে দিলেন। তো এটা আমাদের কাছে একটা বিরাট আপনার সাপোর্ট ছিল, আমরা সেটা কোনোদিন ভুলবো না। আর এবছর বোধ হয় টানা 30 বছর, শুধু গত বছরটা মিস করেছি বাচ্চা হয়ে আপনার অসুস্থতার জন্য। আর বেশি কথা বলবো না, এবার আপনাকে বলতে বলবো, কারণ আপনার এইটুকু সবার দায়ী আমরা, আপনি বলুন। সভাপতি কমল কৈতাল, টুকাই আমার দীর্ঘদিনের পরিচিত চন্দন পরেশ, এলাকাকে লেখারি বাড়িতে আমার সাথে দেখা হয়েছিল এই জীবনে, কাকলি, ভাস্বতী, সুচিস্মিতা, মৃদুল, দেবাশিস কুমার, চৈতালি, আমাদের বৈষ্ণব এবং সৌরভ সহ এই ক্লাবের সকল উদ্যোক্তাবৃন্দ, আমার বোনেরা, ভাইয়েরা, মায়েরা, ছোট ছোট শিশুরা, ঢাক বাদ্য থেকে শুরু করে সকল এবং কৃষক পরিবারের সকলে যারা কাজটা করেছেন। যদিও নাম দেওয়া হয়েছে কর্ষণ, এই নামটা অনেকে নাও বুঝতে পারে। কর্ষণ নামটা আকর্ষণ হলে হতো, কিন্তু কৃষকদের জন্য এই নামটি ভালো না। যদি বলেন ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমার কোনো নেই, কিন্তু লোকে বুঝতে পারলে না। শিল্পী বেঁচেছেন, ভালো করছেন, কৃষি কর্ষণ দিয়ে দিন না, তাহলে লোকে বুঝতে পারবে। কারণ আপনাদের দেওয়ালে ঘুটে দিয়েছেন, আপনাদের দেওয়ালে ধানের ছড়া দিয়েছেন, আপনাদের দেওয়ালে খড়ের নানা রকম জিনিস রেখেছেন, টোটালটাই কৃষকরা এটা করে। এবং লাঙল আছে, কাস্তে আছে ধান কাটার মায়ের হাতে। সুতরাং তাছাড়াও কৃষিকর্ম ছাড়াও আপনারা লক্ষ্মীর সরাও রেখে দিয়েছে, অর্থাৎ কৃষকদের কাজের সাথে নবান্নের একটা যোগাযোগ থাকে। নতুন ধানকে বলা হয় নবান্ন। আর দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো, কাজে মা লক্ষ্মী, সরস্বতী, গণপতি আগে চলে আসে। মায়ের বাহন ছাড়া মা কি ছেলে মেয়ে ছাড়া আসতে পারে? সবাইকে নিয়ে আসে। এই পুজোটা বীরেন্দ্রলাল রায়ের সঙ্গীত, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক। তখন আমাদের এটা বাংলাটা দেশ ছিল, তার কারণ হচ্ছে অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত ছিল। সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার কৃষক ভূমি। অর্থাৎ কৃষকদের নিয়ে যেভাবে আপনারা গ্লোরিফাই করেছেন, আমি তো খুশি হবই। কারণ আমার বাড়িতে আমি ধানের ছড়া দুটো রেখে দিই, আর রোজ আমি ধানের ছড়া নমস্কার করি। তার কারণ আমার আবার এই জিনিসগুলো খুব পছন্দ। সুতরাং এই যে যারা আমাদের খেতে দেয়, যারা আমাদের খাদ্য যোগান দেয়, এটা হচ্ছে খাদ্য রত্ন, খাদ্য ভান্ডার, শস্য ভান্ডার, বাংলার বিশ্ব শস্য ভান্ডার। শস্যে আমরা মনে রাখবেন অনেক এগিয়ে আছি। তাই আজকে বন্যা যে কৃষকদের জমি ডুবে গেছে, আমি এখান থেকেও বলবো চিন্তা করবেন না, আমরা ইন্স্যুরেন্সের টাকা সবাইকে দিয়ে দেবো। আমরা কৃষকদের 10,000 টাকা করে দিই বছরে। যার একটি করে জমি আছে, যার কিচ্ছু নেই, 1 কাঠা আছে, সেও 4,000 টাকা পায়, কৃষি রত্ন পায়। কৃষকদের জমি আমরা নিউট্রিশন ফিস নিই না, ক্রপ
যে 1,500 কোটি টাকার বেশি দিই, কিন্তু আমরা কৃষকদের থেকে একটা পয়সাও নিই না। সুতরাং কৃষকরা আমাদের গর্ব, কৃষি শিল্প মিলিয়ে কিন্তু আমরা হাসি খুশি দুই ভাই বোন আমরা বাংলাতে ভালোভাবে বেঁচে থাকি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকে এই থিম থেকে আমার মনে হচ্ছিল রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আমাদের জীবন চলে না, রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে। আমারও গানটা মনে হচ্ছিল প্রাণ ভরিয়ে, তৃষা ভরিয়ে, আরো 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 দাও প্রাণ, আরো আলো আরো আলো, এই নয়নে প্রভু ঢালো। অথবা মনে হচ্ছিল অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আমার মিষ্টি মা, আমার আড়ালে, আমার আবদারে সকলে হয়ে বলছি অঞ্জলি লও পলে পলে। তুমি নির্ময়ী মা, তুমি চিন্ময়ী মা। সুতরাং শরৎ আকাশে, শিউলি বাতাসে, ঘাস ফুল হাসে, আকাশে বাতাসে, কিচির মিচির সকাল বেলায়, কিচির মিচির ভোরের আলো, মা গো সবারে বাসো ভালো। সবাই যেন ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে, এটুকুই কামনা। আমি পুজোর বছরটা অপেক্ষা করে থাকি, তার কারণ আমি জানি অনেকে বাইরে থাকে, কিন্তু পুজোর সময় পাড়ায় ফিরে আসে। আজকে আগে এটা একটা ফুটপাত ছিল, আমরা এখানে বসে কত ভারে চা খেয়ে গেছি, কত পুরাতনদের সাথে, এবং এখনো আছে কাজল দ্বারা সকলে। আমি সেই জন্য সবার সাথে দেখা হয়। সারা বছর তারা কাজে কর্মে ব্যস্ত থাকে, সময় থাকে না। আজকে সবার জীবনের কাজ এত দ্রুত গতিতে এগিয়ে চলেছে যে তাদের নিজেকে নিয়ে চিন্তা করার অবকাশ কম, সময় কম। সময় যত এগিয়ে যাচ্ছে, মানসিক দূষণ তত বাড়ছে, শব্দ দূষণ তত বাড়ছে, হৃদয় দূষণ তত কমছে। কিন্তু হৃদয় যদি ভালো না থাকে, সবকিছুই ভালো থাকবে না। তাই মাকে আমরা ডাকি এই কারণে, মাকে বলি মা গো তোমায় রিজ মা যারে রাখিব ছেড়ে দেব না। অর্থাৎ মা যতদিন থাকবেন, যুগ যুগ ধরে, বিশ্ব বিশ্ব ধরে, সারা পৃথিবী জুড়ে, হৃদয় মন জুড়ে মায়ের এই হাসির মধ্যেই আমরা আমাদের হাসি, আমাদের হৃদয় আমরা খুঁজে পাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে। এখন থেকে কালচারাল প্রোগ্রাম রেডি করুন, কি করবেন না করুন, দেখা হবে। ভালো থাকবেন, খুব ভালো। আর ধানের ছড়াটাকে প্রায়োরিটি দেবেন। থ্যাংক ইউ। এখন সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের মিছিলের দিকে নজর রাখবো। তা শুরু হয়ে গেছে এবং এসএসকেএম থেকে কি বলছেন তারা শোনাবো আপনাদের। আন্দোলনের ডাক আজকে আমরা ধর্মতলা পৌঁছে দিতে চাই। বৃহত্তর আন্দোলনের পাশাপাশি কোথাও গিয়ে একেবারে জরুরি পরিষেবা যেগুলো আংশিক কর্মবিরতির সময় ছিল, সেটার কি একটা প্রয়োজনীয়তা এই সময় রয়েছে? কেননা উৎসবের মরশুমে বহু রোগী তারা সরকারি হাসপাতালের উপর নির্ভর করে। দেখুন, একদম প্রয়োজনীয়তা রয়েছে। আমরা তো বারবার বলছি যে আমরা যন্ত্রণাক্লিষ্ট, যে আমরা যে রোগীদের চিকিৎসা করি, এটাতে আমরা এতদিন ধরে যে চিকিৎসা করতে পারছি না, এর দায় সরকারকে নিতে হবে। আমরা একদম ফিরতে চাই, কিন্তু এই ফিরতে চাওয়াটাকে মানে এইভাবে প্রচার করা হচ্ছে যে আমাদের চাপ দেওয়া হচ্ছে, সেই জন্য হয়তো আমরা ফিরতে যাচ্ছি। এটা নয়। যদি আমরা ফিরি, সাধারণ মানুষের কথা ভেবেই ফিরতে হবে। সাধারণ মানুষের কথা ভেবেই তারা এই কর্মবিরতির থেকে স্বাভাবিক কাজকর্মে ফিরবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। একেবারে আপনারা শুনলেন যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার, সে বলছে যে মানুষের প্রয়োজন রয়েছে চিকিৎসার এবং মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর, এমন জানাচ্ছে। এবং থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তার এবং সেখান থেকে আজকে আন্দোলন কি তারা প্রত্যাহার করার যে বার্তা দেওয়ার কথা, সেটা কি দেবেন, তারা সেই সিদ্ধান্ত কি নেবেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তারা কি বলেন, কি বার্তা দেন আজকের এই মিছিল শেষে, সেদিকে প্রত্যেকের নজর। তবে যে চিকিৎসকদের মিছিল শুরু হয়েছে দেখাচ্ছে আপনাদের সেই ছবি। সরাসরি চলে সত্য সুন্দর ভট্টাচার্যের কাছে। সত্য, এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ, কোন জায়গায় রয়েছে মিছিল?
দেখো এসএসকেএম হাসপাতাল থেকে এই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের যে মিছিল, সেই মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিলের পুরোভাগে যারা রয়েছেন সেখানে খালি যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা নয়, বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন। অনিকেত, আমরা প্রথম থেকে দেখেছি যে মিছিলে ছিলে, এর আগে মহা মিছিল হয়েছে, গতকাল রাতভর জিবি বৈঠক হয়েছে। আজকে কি কোনোভাবে এই পূর্ণ কর্মবিরতি সেটা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নিতে চলেছে? একটা লাইনেই বলতে চাই, কর্মবিরতি নিয়ে আমাদের সিদ্ধান্ত অতি দ্রুততার সাথে আমরা জানিয়ে দেবো। যা বলা হচ্ছে যে এই যে জরুরি পরিষেবা এবং জরুরি পরিষেবার সঙ্গে অন্যান্য যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে উৎসবের মরশুমে সাধারণ মানুষের কথা ভেবে কোথাও কি প্রত্যাহারের কথা চিন্তাভাবনা করা হতে পারে? যদি আমাদেরকে কাজে ফিরতেই হয় সেটা অবশ্যই সাধারণ মানুষের কথা ভেবে, আমাদের যে অগণিত রুগী তাদের কথা ভেবে, অবশ্যই তো সেটাই, মানে জাস্টিফাইড যদি বলেন তাহলে সেটাই। কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে কর্মবিরতি নিয়ে একটাই কথা বলছি, অতি দ্রুততার সাথে আমরা এই সিদ্ধান্ত, আমাদের আন্দোলনের কর্মবিরতি সম্পর্কে যা সিদ্ধান্ত সেটা আমরা রাখি। একেবারেই তাই, যে কর্মবিরতির সিদ্ধান্ত তারা সাধারণ মানুষের কথা ভেবেই নেবেন। কিঞ্জল রয়েছে, কিঞ্জলও প্রথম থেকে আন্দোলনের প্রথম সারিতে ছিলেন। কিঞ্জল, আপনিও মনে করছেন যে এই অবস্থায় জরুরি পরিষেবাগুলো কোথাও গিয়ে দেওয়া প্রয়োজন? তাহলে কি কোথাও গিয়ে আংশিক কর্মবিরতি যখন ছিল তখন যেরকম আপনারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন সেরকমটাকে একটা চিন্তাভাবনা রয়েছে? শুনুন, আমরা যেরকম কর্মবিরতি তুলেছিলাম সেই রকমভাবে আমাদের ডাক্তারদের যে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা, সেই জায়গাটা দেখছি বারবার লঙ্ঘিত হচ্ছে। সেটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে আমরা বুঝতে পারছি না। কিন্তু দেখুন, আপনাদের সামনে আমি বলতে চাই যে একটা পেশেন্ট বা একটা রোগী যখন সামনে আসে তখন কিন্তু সে ডাক্তারকেই পায়, এবং সেখানে স্টিচার পাওয়া যাচ্ছে কিনা, সুচ পাওয়া যাচ্ছে কিনা, সেটা কিন্তু ডাক্তারের হাতে থাকে না। একেবারেই সত্য। আমাদের ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত কি জানাবেন জুনিয়র চিকিৎসকেরা, সেটা তারা বলছেন যে মিছিল শেষে তারা সেই সিদ্ধান্ত নেবেন। অবশ্যই এদিকে সেদিকে আমাদের নজর থাকবে। 4টে 4 দিক এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।